আসসালামু আলাইকুম। আম, রাহি কেমন আছেন? বাকি কাউকে তো আমি এখনো দেখতেছি না আজকে ক্লাসে। সম্ভবত সবাই লেট। কারণ কি বলেন তো? আজকে কিন্তু আমাদের নতুন চ্যাপ্টার, অর্থাৎ আমাদের ফাইন্যান্সের আজকে নতুন অধ্যায়, যেটা ফোর্থ সিলেবাসে নেই। এটা আমাদের ফুল সিলেবাসের একটা অংশ, অর্থাৎ আপনাদের যেহেতু ফুল সিলেবাস, তো এটা হচ্ছে ফুল সিলেবাসের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আপনাদের একটা প্রশ্ন অবশ্যই হবে। আহ জি স্যার, এটার মধ্যেই মেসেজ দিন। এটার মধ্যে মেসেজ দিলেই হবে, সমস্যা নেই। ঠিক আছে। আমি হ্যাঁ, এখানে মেসেজ দিলে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে। এখন আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বাকি কেউ এখনো ক্লাসে নাই, তবে আমরা হচ্ছে ক্লাস শুরু করি। বাকি যারা থাকবে তারা হচ্ছে রেকর্ডিং দেখে নেবে। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যে পরীক্ষাগুলো দেন না, সাপ্তাহিক পরীক্ষা, ওই সাপ্তাহিক পরীক্ষায় খাতা জমা দেওয়ার সময় অবশ্যই পেজ নাম্বার গুলো লিখে জমা দিবেন। ঠিক আছে। মানে আপনারা যে সাপ্তাহিক পরীক্ষার খাতাটা জমা দেন, ওই খাতায় পেজ নাম্বার লিখবেন। যেমন 1 2 3 4 সিরিয়াল দিবেন, দিয়ে সেই অনুযায়ী আপনারা খাতাটা হচ্ছে জমা দিবেন। তাহলে যেটা হবে, আমাদেরকে একটু দেখতে সুবিধা হবে, অর্থাৎ আমরা পেজ নাম্বার সহ বুঝতে পারবো যে এটার পরে এই পেজটা। ওকে স্যার। এখন নিশাত আসছেন। নিশাত কেমন আছেন? আজকে হচ্ছে আমাদের ফাইন্যান্সের মূলধন ব্যয়ের অধ্যায়টা, অর্থাৎ মূলধন ব্যয় যেটা, সেই অধ্যায়ের আমাদের পড়া। এখন এই অধ্যায়ের উপরে যে টোটাল কন্টেন্টের কথা যদি আমরা বলি, তাহলে এই অধ্যায় থেকে বেশিরভাগ হচ্ছে গ আর ঘ নাম্বারে ম্যাথ আছে। মানে আপনার মোস্ট অফ দ্য টাইম কি আসবে, তাহলে গ আর ঘতে ম্যাথ আসবে। যেহেতু ম্যাথ আসবে, তো আজকের ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল অংশতে একটু বেশি গুরুত্ব দিব, কারণ ওইখানে 7 মার্কস। এবং ক্ষয়ের থেকে যে অংশগুলো থেকে আসে, সেই অংশগুলো আমরা পুরোটা বুঝে বুঝে শেষ করবো। প্রথমে দেখবো মূলধন ব্যয় জিনিসটা কি, তারপরে গুরুত্ব কি, তারপরে আমরা দেখবো যে মূলধন ব্যয় আসলে কিভাবে নির্ণয় করতে হয়, এবং সবশেষে আপনাদেরকে একটা ইন্টারভিউ দেওয়া হবে, যেটা আপনারা করে সাবমিট করবেন। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? এখন তাহলে আমরা টপিকসে একটু কথা বলি, সেটা হচ্ছে মূলধন ব্যয়। মূলধন ব্যয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু মূলধন শব্দটাকে বুঝাই। অর্থাৎ মূলধন কি জিনিস? মূলধন হচ্ছে একটা ব্যবসা শুরু করার জন্য সাধারণত যে যে টাকা পয়সা লাগে, অর্থাৎ আপনি একটা মুদিখানা ব্যবসা শুরু করতে গেলে আপনার নিজের টাকা থাকতে পারে, আপনি বন্ধুদের থেকে টাকা ধার করতে পারেন, আপনি হচ্ছে আপনার বাবার থেকে টাকা ধার নিতে পারেন, আপনি ব্যাংক থেকে টাকা ঋণ নিতে পারেন। এই যে আপনি টাকাগুলো নিলেন, নিয়ে একটা ব্যবসা শুরু করলেন, এই টাকাগুলোকে বলা হয় মূলধন। অর্থাৎ মূলধন হচ্ছে আপনি ব্যবসা শুরু করার জন্য একজন মালিক সাধারণত যে টাকাগুলো ব্যবসায় নিয়ে আসে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মূলধন। এই যে জিনিসটা, এই যে টাকাটা আপনি নিয়ে আসলেন, প্রত্যেকটা টাকারই একটা কি আছে, ব্যয় আছে। যেমন আপনি বলতে পারেন, স্যার আমার টাকা আমি ব্যবসায় নিয়ে আসছি, সেটার কি ব্যয় আছে? সেটার আছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় জিনিসটা কি, সেটা আমি একটু পরে এক্সপ্লেইন করব। এখন আগে বলি, আপনি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে এসে একটা ব্যবসা করেন, তাহলে নিশ্চয়ই আপনার ওই ব্যাংকে সুদ দেওয়া লাগবে না। ওই ব্যাংকে আপনাকে কি দিতে হবে? সুদ দিতে হবে। যেমন মনে করেন আপনি একটা ব্যাংক থেকে ঋণ নিয়ে আসলেন, ওই ব্যাংকে আপনার কত পার্সেন্ট সুদ দিতে হলো? 10% টাকা সুদ হিসেবে দিতে হলো। এই যে আপনি 10% সুদ দিলেন, এই 10% সুদটাকে বলা হয় মূলধন ব্যয়। তাহলে 10% সুদটাকে কি বলা হয়? মূলধন ব্যয় বলা হয়। অর্থাৎ একটা টাকা ব্যবসায় নিয়ে আসার জন্য সাধারণত আপনার যে টাকা খরচ হয়, সেটাকে বলা হয় মূলধন ব্যয়। আশা করি বুঝতে পারছেন, তাই না? তাই বলা হচ্ছে মূলধন ব্যয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব, অর্থাৎ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে। যেমন আমি ব্যবসা করতে গেলে আমার মূলধন ব্যয় একরকম থাকবে, আপনি ব্যবসা করতে গেলে আপনার মূলধন ব্যয় আলাদা থাকবে। অর্থাৎ আপনি একটা ব্যাংক থেকে ঋণ নিলে আপনার 10% সুদ, আমি অন্য একটা ব্যাংক থেকে ঋণ নিলে আমার 5% বা 7% সুদ। তার মানে এক একজনের মূলধন ব্যয় এক এক রকম। এখন মূলধন ব্যয় মানে হলো তহবিল সংগ্রহের ব্যয়, অর্থাৎ আপনি যে টাকাটা নিয়ে আসতেছেন ব্যবসা করার জন্য, ওই টাকাটা যে সংগ্রহ করতে গেলে আপনার যে পরিমাণ খরচ হচ্ছে, সেই খরচটাকে বলা হয়
তহবিল সংগ্রহের ব্যয়। এটা সাধারণত তহবিল দাতাদের প্রত্যাশিত আয়, অর্থাৎ যে আপনাকে তহবিল দিচ্ছে বা যে আপনাকে টাকা দিচ্ছে সে তো ফ্রিতে দেয় না, কেউ কখনো ফ্রিতে টাকা দেয় না। সে যখন আপনাকে মনে করেন 500 টাকা দিচ্ছে, ওই ব্যক্তি মনে করেন আপনার ফ্রেন্ড আপনাকে 500 টাকা দিচ্ছে ব্যবসা করার জন্য, তাহলে সে নিশ্চয়ই ইচ্ছা করে বসে আছে বা সে আশা করে বসে আছে যে আপনি তাকে 600 টাকা ফেরত দিবেন। তো আপনি তাকে কত দিলেন অতিরিক্ত? তাকে আপনি অতিরিক্ত 100 টাকা দিলেন। এই যে আপনি তাকে অতিরিক্ত 100 টাকা দিলেন, এই 100 টাকাই হচ্ছে আপনার মূলধন ব্যয়। আর আপনার ফ্রেন্ড কি আশা করে বসেছিল? আপনার ফ্রেন্ড আশা করে বসেছিল যে আপনি তাকে 600 টাকা দিলেন, তাহলে এটা হচ্ছে তার প্রত্যাশিত আয়। প্রতিষ্ঠান সাধারণত বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে। এক এক প্রতিষ্ঠান এক এক উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে। যেমন আমি যদি ব্যবসা করতে যাই, সেক্ষেত্রে আমি কি করে থাকবো? আমি মনে করেন ব্যাংক থেকে ঋণ নিলাম। ব্যাংক থেকে যখন আমি ঋণ নিয়ে থাকবো, ওই ঋণের টাকা যখন আমি শোধ করতে যাবো, নিশ্চয়ই আমাকে সুদ দিতে হবে। ফ্রিতে সে দিবে না। এই যে সুদটা দিতে গেলাম, সেটা হচ্ছে আমার মূলধন ব্যয়। আবার যখন দেখা যাবে আমি আমার একটা বন্ধু থেকে 500 টাকা ঋণ নিলাম, সে আশা করে বসে থাকবে যে তাকে 600 টাকা ফেরত দিই। তার মানে সে এক্সট্রা 100 টাকা আশা করে বসে থাকবে। এই যে এক্সট্রা 100 টাকা আশা করে বসে থাকলো, এই এক্সট্রা 100 টাকাই হচ্ছে মূলধন ব্যয়। আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে? এখন বলেন তো যে মেইন কনসেপ্টটা আপনারা বুঝছেন কিনা। আমি তো ঠিক আছি, আপনারা শোনেন না আমারে? আস্তাগফিরুল্লাহ, এখন এসে বলেন আপনারা আমার শুনেন। ও, আপনারা দেখবেন বলে বলতেছেন? আপনারা বুঝছেন, ভারী মজা করেন। এত মজা নিতে পারেন এই তামজিদ মজুমদার, তাহাবি। বাকি দুইজন তো বলে ঠিক আছে। আপনার কি সমস্যা? একটু কানের হেডফোনটা একটু নাড়াচাড়া দিয়ে দেখেন তো পানি টানি ঢুকছে কি। বাকিদের তো সমস্যা মনে হচ্ছে না। এই বাকিরা শুনতেছেন না? ওকে। রাহি কি বুঝছেন? আমি কিন্তু আজকে কবরস্থানে আসি নাই, সত্যি সত্যি আমি কিন্তু আপনাদের মাঝখানে আসছি, সো রেসপন্স করেন। জরিমানা করবো কিন্তু। কি হয়েছে নিশাদ? চশমা লাগাইছেন কেন আবার চোখে? ওকে, থ্যাংক ইউ। আমি আগেই বলছি আমাদের কিন্তু আজকে ম্যাথ আছে, বেশি কাকামো করলে পরের চ্যাপ্টার শেষ হবে না। তো আপনারা আমারে দেখবেন না, আমারে ভাই দেখতে হবে। এমনি মানুষ সময় দেখতে এসে শুনবে। ও, আমার থেকে সাউন্ড আসছে বোম বক্স মতো। বুঝছি। আচ্ছা, সাউন্ড আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, চলে। এখন এই যে মূলধন ব্যয়, এই ব্যয়টা কেন নির্ণয় করা হয় ভাই? কি দরকার এই মূলধন ব্যয়টা নির্ণয় করার? নিশ্চয়ই কিছু না কিছু দরকার আছে। যেহেতু কিছু না কিছু দরকার আছে, তাই মূলধন ব্যয়টাকে নির্ণয় করা হয়। মূলধন ব্যয় নির্ণয় করার প্রথম যে দরকারি জিনিসটা, সেটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্তে সহায়ক। অর্থাৎ আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসা করতে গেলে আপনি যখন জানতে পারবেন যে আপনি যে টাকাটা ধার নিচ্ছেন সেই টাকাটার কত টাকা সুদ দিতে হবে, তখন আপনি আদৌ ব্যবসা করবেন কিনা সেটা ভাবার সিদ্ধান্ত নিতে পারবেন। যেমন মনে করেন আপনি হচ্ছে আমার কাছ থেকে, আপনি তো আপনাদের স্যার তাই না? তো স্যারেরা একটু বাটপার বেশি হয় মনে করেন। আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন। এখন যখন আপনি আমার কাছে 20,000 টাকা ধার নিতে আসছেন, তখন আমি আপনাকে বললাম যে আমার থেকে 20,000 টাকা নিলে আমাকে 60,000 টাকা ফেরত দিতে হবে। কত টাকা? 60,000 টাকা। তার মানে আপনারা আমাকে এক্সট্রা 40,000 টাকা দিতে হবে। ওই এক্সট্রা 40,000 টাকাই হচ্ছে আপনার মূলধন ব্যয়। যখন আমি আপনাকে বললাম যে 20,000 টাকা নিলে 60,000 টাকা দিতে হবে, তখন আপনি বুঝছেন যে এই ব্যাটার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। তার মানে আপনি খুব ইজিলি বুঝে গেলেন যে এনার থেকে টাকা নিয়ে ব্যবসা করা সম্ভব না। এই যে জিনিসটা আপনি সিদ্ধান্ত নিতে পারলেন যে আমার থেকে টাকা নিয়ে আপনি আসলেই ব্যবসা করতে পারবে কি না, এই জিনিসটাকে বলা হয় বিনিয়োগ সিদ্ধান্তের সহায়ক। অর্থাৎ আপনি আসলে বিনিয়োগ করবেন কিনা বা এই টাকাটা আপনি আসলেই নিবেন কিনা। 2 নম্বর গুরুত্ব যেটা, সেটা হচ্ছে মূলধন কাঠামো গঠন করা। না, আরো আছে তো। রাহি আছে তো। আপনি একলা কেন? অনেকেই আছে দেখেন। মূলধন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ। অর্থাৎ মূলধন কাঠামো জিনিসটা কি, আগে সেটা একটু আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। যে কোনো জায়গায় বেড়াইতে গেলে কি হয়, আপনারা আগে খোঁজ নেন না যে ওই এলাকা কেমন, সুন্দর কেমন বা কি আছে। অর্থাৎ একটা এলাকায় গেলে বা একটা মেয়ে দেখতে গেলে বা একটা ছেলে দেখতে গেলে আমরা আগে কি খোঁজ নিই, সে কেমন, কি প্রকৃতির। ঠিক তেমনই যখন কোনো নতুন টার্মস আসবে, সেই টার্মস এর অর্থটা জানা আপনার জন্য জরুরি।
ঠিক তেমনি আমি যদি বলি মূলধন কাঠামো, মূলধন কাঠামো নির্ধারণের কথা যদি আমি বলি, তাহলে হচ্ছে মূলধন কাঠামোটাকে আগে ব্যাখ্যা করতে হবে। মূলধন কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিজের টাকা আর একটা হচ্ছে পরের টাকা। অর্থাৎ আপনি নিজে একটা মুদিখানার দোকান দিতে যাচ্ছেন, এখন মনে করেন মুদিখানার দোকানটা দিবেন 50,000 টাকা নিয়ে, তো আপনার কাছে 50,000 টাকা নেই। এই মুহূর্তে কি হবে? এই মুহূর্তে আপনি মনে করেন আপনার কাছে আছে 20,000 টাকা, আর বাকি 30,000 টাকা আপনি কি করবেন? নিশ্চয়ই ধার করবেন। তাহলে এখানে দেখেন, 20,000 টাকা হচ্ছে আপনার মূলধন অর্থাৎ আপনার নিজের টাকা, আর 30,000 টাকা হচ্ছে ধার করা টাকা। তাহলে আপনার ব্যবসার যদি আমি মূলধন কাঠামো হিসাব করি, তাহলে 20,000:30,000 দাঁড়ায়, কারণ 20,000 হচ্ছে আপনার নিজের টাকা, 30,000 হচ্ছে আপনার ধার করা টাকা। তাহলে আপনার রেশিও কত দাঁড়ায়? অনুপাত, ছোটবেলায় করছেন না অনুপাত? তো আপনার তো ম্যাথে আছে অনুপাত, তাহলে 2:3 দাঁড়ায়। অর্থাৎ আপনার মূলধন কাঠামো কিন্তু বোঝায় যে এই প্রতিষ্ঠানে 2 ভাগ হচ্ছে নিজের টাকা আর 3 ভাগ হচ্ছে ধার করা টাকা। তাহলে জিনিসটা কি হবে? যদি খুব বেশি পরিমাণে ধার করা টাকা দিয়ে কেউ ব্যবসা করে, তাহলে ওই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত বাইরের কোনো বিনিয়োগকারী বা বাইরের কোনো ব্যক্তি বিনিয়োগ করতে আগ্রহী হয় না। অর্থাৎ মূলধন কাঠামোটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে মূলধন কাঠামো দেখে বোঝা যায় যে এখানে আসলে মালিকের টাকা কতটুকু আর কতটুকু সে ঋণ করছে। তাহলে সেই অনুযায়ী সাধারণত ব্যবসা আগানো যায়। এটা ছিল আমাদের মূলধন কাঠামোর গুরুত্ব। বলেন তো আপনারা বুঝছেন কিনা যে আপনারা আসলে মূলধন ব্যয় নির্ণয় কেন করবেন, এটার গুরুত্ব বুঝছেন কিনা একটু আমাকে জানান। বুঝছেন আপনারা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা কমেন্ট করবেন, বুঝছেন? এটা কমেন্ট যদি না করেন তাহলে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি মনে হয় আর জানা হচ্ছে আর আমি প্রতিবন্ধী হয়ে গেছি। তো আপনারা তো আমার ভালো স্টুডেন্ট, আপনারা তো চাইবেন না যে আমি নিজেকে প্রতিবন্ধী ফিল করি। আমরা যে বললাম মূলধন ব্যয়, মূলধন ব্যয়ের প্রথম যে ব্যয়টা অর্থাৎ মূলধনের ব্যয়ের মধ্যে প্রথম যে ব্যয়টা, সেই ব্যয়টা হচ্ছে, সেই ব্যয়টাকে আমরা বলতেছি আহ ঋণ মূলধন ব্যয়। সেই ব্যয়টাকে আমরা কি বললাম? ঋণ মূলধন ব্যয়। ঋণ মূলধন ব্যয়টা কি তাহলে? ঋণ মূলধন ব্যয়টা হচ্ছে আপনি যখন কারোর থেকে ঋণ নেবেন, যে টাকা আপনাকে শোধ করতে হবে সেটাকে বলা হয় ঋণ মূলধন ব্যয়। অর্থাৎ আপনি মনে করেন একটা ছোটখাটো সেলুন দিতে গেলেন, আবার ভাইবেন না যে স্যার এই যারা বউ ব্যবসা করে তারাই তো সেলুন দেয়, আমরা কেন সেলুন দিই? আমি আপনাদেরকে নর্মাল সেন্সে বলছি, বুঝছেন? সেলুন ব্যবসাটা মনে করেন আপনি দিলেন আপনার এলাকায় একটা ছোট সেলুন দিতে গেলেন, 80,000 টাকার দরকার। এই 80,000 টাকা আপনি ব্যাংক থেকে ঋণ নিলেন। যদি ব্যাংক থেকে ঋণ নেন, নিশ্চয়ই আপনার ওই ব্যাংককে টাকা শোধ করতে হবে। অর্থাৎ মনে করেন আপনি 80,000 টাকা ঋণ নিয়েছেন, ওরা তো আর আপনার কাছ থেকে 80,000 টাকা ব্যাংক নিবে না, ওরা আপনার থেকে ব্যাংক নিবে কত টাকা? সুদ নিবে প্লাস ওই আসল টাকাটা নিবে। এটা হচ্ছে ঋণ মূলধন ব্যয়। অর্থাৎ যে টাকাটা আপনাকে সুদ দিতে হবে সেটাই হচ্ছে ঋণ মূলধন ব্যয়। এখন আমরা কিভাবে ঋণ মূলধন ব্যয়টাকে নির্ণয় করবো দেখেন তো একটু। সাধারণত ব্যাংক কর্তৃক একটা ঋণের সুদের হার ধার্য করে রাখে, সেই সুদ আমাদেরকে সব সময় দিতে হয়। তবে ঋণ যদি নেন, আপনি একটা সুবিধা পাবেন। দেখবেন বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী যারা, এই জিনিসটা আপনাদেরকে শেখায় দিয়ে আবার বাজে কাজে ব্যবহার করেন, যত বড় বড় ব্যবসায়ী তাদের কিন্তু নিজেদের টাকা আছে, তারপরও ওরা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে তারপরে ব্যবসা করে। কেন করে জানেন? একটু আপনাদেরকে আইডিয়া। মনে করেন আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং আপনার সুদের হার 12%। আপনার সুদের হার কত পার্সেন্ট? 12%। এখন যদি আপনি ঋণ নেন, এই যে ঋণের টাকা নিয়ে যখন ব্যবসা করবেন তখন সরকার আপনার উপরে আর কোনো ট্যাক্স ধরবে না। সরকার কি করবে না? আপনার উপরে ট্যাক্স ধরবে না। কারণ কি? কারণ হচ্ছে সরকার বুঝতেছে নিজেই ফকির, এ ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যবসা করতেছে, এর উপরে আবার যদি আমি ট্যাক্স ধরি তাহলে এই ব্যাটা যাবে কই? অর্থাৎ বিষয়টা দাঁড়ালো কি, ফকিরের উপরে বা ফকির যারা রাস্তায় বসে থাকে ওদের প্লেট থেকে আমরা টাকা নিয়ে দৌড় দিই নাকি কেউ? নিশ্চয়ই দেই না। ঠিক তেমনি সরকারও ভাবে কি, যে ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করতেছে তার মানে এর নিজের কোনো টাকা নেই, এ হচ্ছে আরেকজনের কাছ থেকে ধার করে বা হাত পেতে ব্যবসা করতেছে, সো এর কাছ থেকে আবার ট্যাক্স নেওয়ার কোনো দরকার নেই। তাহলে প্ল্যানটা হচ্ছে এই, যে আপনি যখন ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন তখন আপনাকে সুদ দিতে হচ্ছে কত পার্সেন্ট? 12%। বাট আপনি যদি নিজের টাকায় ব্যবসা করতেন তখন আপনার সরকারকে ট্যাক্স দিতে হতো 15%। কত পার্সেন্ট? 15%। তার মানে 3% টাকা বেঁচে গেল। এখন আপনার কাছে মনে হচ্ছে স্যার 3% আর কি, এখন 300 কোটি 3% করে দেখেন কত টাকা গিয়ে দাঁড়ায়।
খেলাটা এখানে জমবে, বুঝছেন? এই জন্য বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ী আছে তারা সবাই কি করে, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তারপরে ব্যবসা করে, ওদের নিজেদের টাকা খুবই কম থাকে ব্যবসায়। বুঝতে পারছেন? ঋণ মূলধন ব্যয় ক্লিয়ার? জানান আমাকে যে বুঝছেন কিনা, না হলে আমি কেমনে বুঝবো যে আপনারা বুঝছেন? ঘুমায়েন না কেউ, বুঝছেন? এখন সন্ধ্যা হয়েছে মাত্র। না হলে লাস্ট দেখলেন না এসএসসি, আজকে সরি এইচএসসি যে রেজাল্ট দিছে, অবস্থা দেখছেন তো? 50% পাস, মানে 100 জনে 50 জন লাড্ডু খাইছে। এই যে লাড্ডু খাইছে, এর এই যে একটা বছর যাবে, ওই একটা বছর কিন্তু জীবন শেষ কথা হয়ে যাবে। কারণ একটু পর পর মা এসে বলবে আরো চালা ফোন, এই যে ফোন চালানোর কারণে তোর অবস্থা এই। একটু পর আব্বা এসে জুতো ছুঁড়ে মরে বলবে হ্যাঁ তুই তো ঘুমাবি, এই ঘুমানোর জন্য তোর অবস্থা এই। দ্যাট মিনস আপনাকে এখন থেকে, এখন আসেন আমরা ঋণ মূলধন ব্যয়টাকে কিভাবে নির্ণয় করব। ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র। এখানে হচ্ছে দেখেন প্রথমত দেওয়া আছে কি কেডি। এই কেডি মিনিং কি? কেডির মিনিং হচ্ছে ঋণ মূলধন ব্যয়। আমি চাইলে পাশে লিখে দিতে পারতাম, পাশে লিখে দিলে কি হতো, ক্লাস করতে ভালো লাগতো না, তাই আমি লিখে দিই নাই। আমি এখন বুঝাবো, তো আমার ক্লাসে থাকতে হবে। এখন দেখেন এইখানে আয় দেওয়া আছে, এটা হচ্ছে আয়। আয় মানে হচ্ছে সুদের হার। কিসের হার? সুদের হার। এরপরে দেখেন আছে পণ। এই তো অঙ্ক ছিলেন না, পণের বাংলা হচ্ছে এক, আর কিছু বলতে পারবেন না। পণের বাংলা যদি বলে দিতে হয় তাহলে অসম্মান কাদের হয় আপনার না? আর টি মানে কি? ট্যাক্স বা কর হার। কি হার? কর হার। অর্থাৎ ট্যাক্সের বাংলা হচ্ছে কর, ট্যাক্স রেট। এখন দেখেন তাহলে আমরা সূত্রে কি কি জিনিস কোনটা কাকে ব্যাখ্যা করছে সবকিছু দেখলাম। এখন দেখেন এখানে দেওয়া আছে আপনার সুদের হার 15% আর কর হার 30%। তাহলে এখন ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে পারবেন না? ঋণ মূলধন ব্যয়টা নির্ণয় করা এখন সহজ হবে না? হ্যাঁ, আজকে দাগাইতে দিব আপনাদেরকে, শেষে দাগাইতে দিব। আপনারা বাচ্চা মানুষ, 9-এ পড়েন, ভুল করে বাচ্চা হয়ে গেছেন, আমি শেষে দাগাইতে দিব, ইচ্ছা মতো দাগাই। আপনার ছবি আইকেন আছে শেষে, এখন না, এখন একটু ম্যাথ করে না কেমন? তাহলে এই সূত্রটা এখন সূত্র অনুযায়ী বসান তো। কেডি সমান আই সমান কি? আই সমান হচ্ছে আমরা বললাম সুদের হার। তাহলে সুদের হার কত পার্সেন্ট আমাদের এখানে? সুদের হার 15%। 15% মানে কি? 15/100। তার মানে এটাকে যদি আমি দশমিকে লিখি 0.15, রাইট? আমি একটু ভেঙে ভেঙে বুঝাইলাম, যেহেতু আজকে ফার্স্ট দিন, সো আমি ভেঙে বুঝাইলাম যে 15%কে আমি কিভাবে 0.15 পর্যন্ত নিয়ে আসলাম। তার মানে আমি সূত্র অনুযায়ী এখন লিখি 0.15 গুণ 1 মাইনাস ট্যাক্স রেট কত? 30%। তাহলে 30%কেও যদি আমি দশমিকে নিয়ে যাই, 30/100, তার মানে 0.30, 0.30 গুণ 100। এখন দেখেন তো কত বের হয়, একটু ক্যালকুলেশন করেন তো। এটা ক্যালকুলেশন। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এর পার্সেন্টেজ দিয়ে দাঁড়ায় 0.5%। এখন বলতে পারেন স্যার এখানে পার্সেন্ট কেন আসলো? পার্সেন্ট আসলো কারণ এখানে গুণ হয়েছে 100 দিয়ে। আমরা জানি কি কোনো কিছুকে 100 দিয়ে গুণ করলে কি হয়ে যায়, সেটা শতকরা হয়ে যায়। শতকরা হয়ে গেলে শেষে পার্সেন্টেজ বসে। সবাই ক্লিয়ার হয়েছেন ঋণ মূলধন ব্যয় কি করে নির্ণয় করতে হয়? সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার না হইলে আমার কি, টাইট হয়ে যাবেন পরে, পরীক্ষার পরে বুঝতে পারবেন, একবারে টাইট হয়ে যাবে। আপনারা বিরক্ত হন না আমি যে আপনাদেরকে কথায় কথায় ইনসাল্ট করি, সব কথাবার্তা বলি, আপনাদের রাগ হয় না মাঝে মধ্যে? যে ব্যাটারে পাইলে একটু পিটাই দিতাম, রাগ করে লাভ নেই, পিটাইতে পারেন। এখন আসুন অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার ব্যয়টা কি? অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা হচ্ছে, আমরা জানি, আমি লাস্ট দিন শেয়ার বন্ড ডিবেঞ্চারের চ্যাপ্টার পড়াইছিলাম, মনে থাকার কথা। সাধারণ শেয়ারের ক্ষেত্রে আয় সাধারণত ফিক্স না, অর্থাৎ সাধারণ শেয়ারে হচ্ছে এক এক বছর এক এক ধরনের আয় হয়। তবে অগ্রাধিকার শেয়ারে সবসময় আয়ের পরিমাণ কি হয়? ফিক্সড হয়। যেমন আপনি যদি 2020 সালে 5% লাভ পান, তাহলে 2021 সালেও 5% লাভ পাবেন, 2022 সালেও 5% লাভ পাবেন, আর 2024 সালে গিয়েও আপনি 5% লাভ পাবেন। অর্থাৎ আপনার এখানে আয়ের হার বা ব্যয়ের হার যেটাই বলেন সেটা হচ্ছে টোটালি
ফিক্সড, এটাই আপনাকে সারা বছর দিতে হবে, অর্থাৎ এটা আপনার জন্য অলওয়েজ ফিক্সড হয়ে থাকবে। হ্যাঁ আমি ভালো স্যার, আমি দাগাইতে দিব, সমস্যা নাই, একটু পরে দিব। ঠিক আছে, আমি এখন একটু নিজে দাগাই নিই। এখন বিষয়টা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বললাম যে অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা সবসময় কি হয়, ফিক্সড হয়। আর এটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য দিতে হয়, যেমন 5 বছর, 6 বছর, 10 বছর, যেটা আপনার ওই অগ্রাধিকার শেয়ারের মধ্যে লেখা থাকবে সেই মেয়াদ অনুযায়ী আপনাকে ততদিন নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে হবে, অর্থাৎ এই 5% করে আপনাকে কি করতে হবে, লভ্যাংশ দিতে হবে। তাহলে কোম্পানি যে সবসময় লভ্যাংশ দিতে বাধ্য তা না, তবে মুনাফা থাকলে সাধারণত তারা ফিক্সড হারে লভ্যাংশ দিয়ে থাকে। এখন আমরা অগ্রাধিকার শেয়ার ব্যয়ের একটা সূত্র দেখি, যে এটার ক্ষেত্রে আমরা কিভাবে আহ শেয়ারের ব্যয়টাকে খুঁজে বের করব। এখানে দেখেন, অগ্রাধিকার শেয়ার ব্যয়ের ক্ষেত্রে দুইটা সূত্র। কয়টা সূত্র? দুইটা। সহজভাবে লিখলে এটা, আর যদি আপনি আবার একটু সাইন দিয়ে বুঝাইতে চান, মনে করেন আপনি কাউরে একজন চুপ করতে বলতেছেন, তো মুখে বললেন চুপ করো, তার মানে কি, এটা আপনি ব্যাখ্যা করে বললেন। আর যখন তাকে চোখ মেরে বললেন, মানে চুপ হইতে বললেন চোখ মেরে, তার মানে ওটা হচ্ছে একটা সংকেত, সংকেতের মাধ্যমে বুঝাইলেন। ঠিক তেমনি আমাদের ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা জিনিস ব্যাখ্যা করে লিখতে পারি, অথবা সেটাকে আবার সূত্র অনুযায়ী দেখাইতে পারি, অর্থাৎ আমরা একটা সাইন দিয়ে বুঝাইতে পারি। কেপি, ডিপি, পিও, এগুলো হচ্ছে আমাদের সাইন হিসেবে সাধারণত ফাইন্যান্সে ব্যবহার করা হয়। ওকে, এখন হচ্ছে দেখেন এখানে কেপি ডিপি বলতে কি বোঝানো হয়েছে সেটা একটু আমরা দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আগে আমি বলি, ডিপি বলতে, এই কেপি বলতে বোঝানো হয়েছে যেটা, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। তাহলে কেপি বলতে আমি কি বুঝাইলাম, কেপি বলতে বুঝাইলাম অগ্রাধিকার শেয়ারের ব্যয়। আর ডিপি বলতে আমি কি বুঝাইলাম, ডিপি বলতে বুঝাইলাম শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, অর্থাৎ যারা এই শেয়ারটা কিনছে, অগ্রাধিকার শেয়ার, তাদের আসলে প্রত্যাশা কেমন, তারা কত টাকা লাভ চায়। আর পিইউ বলতে বোঝানো হচ্ছে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, আপনি যখন শেয়ারটা বিক্রি করে দিবেন, বিক্রি করে দিয়ে কয় টাকা পাবেন সেটা। আর 100 দিয়ে তো চিনেনি যেটা 100। এখন দেখেন একটা উদাহরণ দিয়ে রাখছি আমি, সেই উদাহরণ দিয়ে আমরা ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। বলছে একটা কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা করছে, অর্থাৎ 100 টাকা লিখিত মূল্যের একটা একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, তাই বলা হয়েছে 100 টাকা লিখিত মূল্যের শেয়ার। তার মানে একটা একটা শেয়ারের দাম কত টাকা, 100 টাকা। এরপরে বলছে 10%, ও সরি, একটা একটা শেয়ারের দাম হচ্ছে 1000 টাকা। এখানে যেটা বলা হয়েছে 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা করতেছে, অর্থাৎ সে হচ্ছে 10%। কয় পার্সেন্ট? 1000 টাকার 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা করতেছে। এখন প্রতিটা শেয়ার বিক্রি থেকে কোম্পানি 820 টাকা কি পায়, পাওয়ার প্রত্যাশা করে। তার মানে সে একটা একটা শেয়ার বিক্রি করে 820 টাকা পায়। বর্ণিত তথ্যাদি থেকে আপনার শেয়ারের ব্যয় নির্ণয় করতে হবে। এখন দেখেন, আমরা তো বুঝছি ডিপি মানে কি, কেপি মানে কি বুঝছি, তাহলে ডিপিটা আগে বের করি। ডিপি কি করে বের করব? ডিপি বের করবো, 1000 টাকা হচ্ছে আমাদের একটা একটা শেয়ারের মূল্য, আর বলছে কত, 10% শেয়ার বাজারে আমরা বিক্রির চিন্তা করছি। তার মানে 10% বলতে 10%, 10%। তাহলে 1000 টাকা 10% করেন, 1000 টাকা 10% হতে হয় 100 টাকা। কত টাকা? 100 টাকা। আর এই যে 820 টাকা আছে, এই 820 টাকা কি, এটা হচ্ছে P0। তাহলে P0 কত পাইলাম, 820 টাকা। তাহলে এখন সূত্রে বসায় ফেলেন। সূত্রে যদি আমরা বসাই, তাহলে দেখা যায় 100/820 গুণ 100। কারণ আমরা তো এখন এই দুটার ভ্যালু বের করে ফেলছি, ডিপি আর হচ্ছে P0। এখন জাস্ট সেটাকে সূত্রে বসায় দিলাম। সূত্রে বসায় দিলে ক্যালকুলেশন করে দেখেন, এটা হচ্ছে 12.20% চলে আসবে অ্যান্সার। এখন বলেন, আপনার অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয়ের এই অংশটা বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার আসেন সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় তো আমরা নির্ণয় করেই ফেলছি। আমাদের মানে দুইটার ব্যয় আমরা অলরেডি নির্ণয় করলাম, একটা হচ্ছে ঋণ মূলধন ব্যয়, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। এরপরে আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা বের করব। আমরা সাধারণ শেয়ারের ক্ষেত্রে কি জানি স্যার? সাধারণ শেয়ারের ক্ষেত্রে আমরা জানি কিন্তু যে ওরা সবসময় সাধারণত কি করে না, একই হারে হচ্ছে লভ্যাংশ দেয় সাধারণ শেয়ারের ক্ষেত্রে। অর্থাৎ 2020 সালে যদি আমি কাউকে লভ্যাংশ 8% দিয়ে থাকি, মনে করেন 8% লভ্যাংশ দিলাম, তাহলে
2022 সালে গিয়ে দেখা যাচ্ছে আমি তাকে 6% লভ্যাংশ দিলাম, আবার 2023 সালে গিয়ে আমি তাকে হচ্ছে লভ্যাংশ দিলাম 12%। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কখনো ফিক্স না, অর্থাৎ সাধারণ শেয়ারের ক্ষেত্রে যে লভ্যাংশ ঘোষণা করা হয় সেই লভ্যাংশ সাধারণত কখনো ফিক্স হয় না। কারণ হচ্ছে এটা এক এক সময় সময় ভেদে এটার পরিবর্তন হয়। মনে করেন 1 বছর কোম্পানির প্রচুর লাভ হলো, তার মানে সে 12% লভ্যাংশ দিল। আরেক বছর গিয়ে কোম্পানির হচ্ছে লাভের যে পরিমাণটা সেটা কমে আসতো, অর্থাৎ লাভের হারটা কমে গেল। সেই ক্ষেত্রে কি হলো, ওই ক্ষেত্রে কোম্পানি হচ্ছে দেখা গেল 6% শেয়ার মূলধন ব্যয় বহন করলো। এই যে জিনিসটা, অর্থাৎ আমরা বুঝলাম যেটা সেটা হচ্ছে সাধারণ শেয়ারের ক্ষেত্রে সাধারণত ফিক্স ভাবে লভ্যাংশ দেওয়া হয় না। যেহেতু এর কোনো ফিক্স লভ্যাংশ নাই, তাই এই সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করাটা একটু কঠিন হয়ে যায়। এই জন্য সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করতে হয়। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি মেনটেন করতে হয়। একটা হচ্ছে শূন্য লভ্যাংশ পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হয় শূন্য লভ্যাংশ পদ্ধতি। অর্থাৎ এখানে ধরে নেওয়া হয় যে প্রত্যেকটা শেয়ারে একই পরিমাণ হারে লভ্যাংশ সাধারণত দেওয়া হবে এবং সেই হারটা সবসময় নির্দিষ্ট থাকবে। অর্থাৎ এখানে ধরেই নেওয়া হয় যে আপনার এই আয়ের হারটা কি হবে, সবসময় সমান থাকবে। এই ক্ষেত্রে সূত্রটা কি, একটু সূত্রটা আমরা দেখি, তাহলে দেখবেন যে ম্যাথ ক্লিয়ার হয়ে গেছে। দেখেন প্রথমে বলা হয়েছে কি, শেয়ার মূলধন ব্যয়। শেয়ার মূলধন ব্যয়ের, সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের যে ইন্ডিকেটর বা যে চিহ্ন দ্বারা বোঝায় সেটা হচ্ছে কে ই, অর্থাৎ সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হচ্ছে কে ই। এমসিকিউতে অনেক সময় আসতে পারে যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বলতে কোনটাকে বোঝানো হয়। তাহলে কে ও কানেকশন করে দিই, হয় অনেক সময় প্রবলেম হয়ে যায়, বুঝছো? এখন দেখেন তো শুনতে পাচ্ছেন কিনা, এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে, এখন যেহেতু শুনতে পাচ্ছেন সেহেতু বলি কথা। যেটা আমরা ছিলাম সেটা হচ্ছে এমসিকিউতে আপনাদের দেখবেন মাঝে মধ্যে একটা জিনিস প্রায় আসবে, সেটা হচ্ছে কোন চিহ্ন দ্বারা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বোঝায়। তাহলে এমসিকিউ তো অনেক কিছু থাকলো, যে D1, P0, KE, KD, অনেক কিছু থাকতে পারে। তার মানে আপনার ইন্ডিকেটর কোনটা? ইন্ডিকেটর হচ্ছে KE, সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের ইন্ডিকেটর KE। এখন লভ্যাংশ, লভ্যাংশের ইন্ডিকেটর দেখেন, এখানে লভ্যাংশ নিচে 1 দেওয়া আছে। লভ্যাংশ 1 বলতে বোঝানো হচ্ছে প্রথম বছরের লভ্যাংশ, এটা মাথায় রাখবেন। লভ্যাংশ 1 বলতে কি বোঝানো হচ্ছে? প্রথম বছরের লভ্যাংশ। আর শেয়ারের মূল্যের নিচে দেখেন জিরো চিহ্ন দেওয়া আছে। শেয়ারের মূল্যের নিচে জিরো চিহ্ন দেওয়ার কথা হচ্ছে যে একদম শুরুতে শেয়ারের দাম কত ছিল সেটা বুঝাইছে, একবারে মানে বছরের শুরুতে একটা শেয়ারের দাম কত ছিল সেটা বলতে বোঝানো হয়েছে শেয়ারের মূল্য জিরো। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই লভ্যাংশকে আবার ইন্ডিকেট করা হয় D1 দিয়ে, শেয়ারের মূল্যকে ইন্ডিকেট করা হয় P0 দিয়ে। তো পরীক্ষার সময় আপনি এই সূত্রটাও ব্যবহার করতে পারেন চাইলে, আবার চাইলে আপনি এই সূত্রটাও পরীক্ষার সময় ব্যবহার করতে পারেন, কোনো আপত্তি নাই। তবে এমসিকিউতে কোশ্চেন যেহেতু মাঝে মধ্যে আসতে পারে যে লভ্যাংশ বলতে কোনটা বোঝায়, শেয়ারের মূল্য বলতে কোনটা বোঝায়, তাই আপনাদের দুইটাই জেনে রাখতে হবে। এখন আসুন, এখানে একটা দেখেন আমাদের উদাহরণ দেওয়া আছে। উদাহরণটাতে যদি আমরা একটু দেখি, সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে একটা কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য হচ্ছে, শেয়ারের বর্তমান বাজার মূল্য কত? 110 টাকা। তার মানে এটা আমরা কি পাইলাম, শেয়ারের বর্তমান বাজার মূল্য যেটা দেওয়া আছে সেটা আমরা কি পাইলাম স্যারেরা? এই বাজার মূল্য কি তাহলে? এই বাজার মূল্যটা হচ্ছে আপনার P0, এটা হচ্ছে P0। আর প্রতিষ্ঠানটি এই বছর প্রতি শেয়ারে 10 টাকা হারে লভ্যাংশ দেয়। এই যে প্রত্যেকটা শেয়ারে 10 টাকা হারে লভ্যাংশ দেয়, এটা হচ্ছে আমাদের D1। তার মানে আমরা আমাদের সূত্রের যে যে জিনিসগুলো দরকার, রান্না করার জন্য যে যে জিনিস দরকার সেই জিনিসগুলো পেয়ে গেলাম, এখন আমরা রান্না করতে পারি। তাহলে আমরা এখন দেখতে পারি কেই সমান লভ্যাংশ তো উপরে D0, অর্থাৎ সরি D1 ভাগ P0, 110 গুণ 100। তাহলে এখন দেখেন তো ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করে কত আসে। যেহেতু এখানে 100 আছে তার মানে পার্সেন্টেজে আসবে। ক্যালকুলেশন করেন, আমি করে ফেললাম, এটা আমার কাছে আসছে 9.09%। বুঝতে পারছেন তারেরা? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে? নিশাত, রাহি,
নুসাইবা আছেন আপনারা? বলেন তো ক্লিয়ার হয়েছে কিনা? অর্থাৎ নির্দিষ্ট হারে চলবে, যেমন 5% করে যদি লভ্যাংশ দেন, তার মানে সারা বছর 5% করে আপনি দিতে থাকবেন। এটা কখনো বৃদ্ধি পাবে না, মানে এক্সট্রা বাড়বে না, 6% হবে না কখনো। এটা সবসময় 5% হইতেই থাকবে, বাড়বে না কখনো। এটাকে শেয়ারের ক্ষেত্রে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, অর্থাৎ যেখানে বাড়বে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে শেয়ারের লভ্যাংশ বাড়তে থাকবে। আমরা জানি যে সাধারণত সাধারণ শেয়ার মূলধনের ক্ষেত্রে লভ্যাংশ বাড়ে না, তবে স্থির হারে সাধারণত একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে। যেমন মনে করেন এই বছর 5%, আপনার হচ্ছে 5% সুদ দিবে বা 5 টাকা দিল বা 5% কি ধরলাম 5% দিল। এখন বললো যে প্রত্যেক বছর 1% করে বাড়বে। তার মানে যদি আমরা 2020 সালে দেখি, এটা হচ্ছে মনে করেন এটা ধরে নিলাম 2020 সাল। 2020 আপনারা কতটুকু শুনছেন আমাকে বলেন তো? সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম কিছু। আপনারা আমাকে একটু জানান যে আপনার কতটুকু অংশ পর্যন্ত, স্যারেরা ম্যাডামেরা একটু আমাকে বলেন যে আপনারা কতটুকু অংশ পর্যন্ত শুনছেন। মুসাইবা, ওকে, মেসেজ আসতেছে না? নেটওয়ার্কের প্রবলেম নাকি? আমি তো দেখতে পাইলাম এটা মেসেজ। আচ্ছা, স্থির হারে তাহলে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি যেটা আমি বলতেছিলাম, যে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট হারে বাড়বে। 2020 সালে যদি 5% হয়, 2021 সালে 6% হবে। আবার কি হবে, 2022 সালে গিয়ে সেটা হয়ে যাবে 7%। এইভাবে সাধারণত কি হতে থাকবে, বাড়তে থাকবে। সবসময় এইভাবে কি হতে থাকবে স্যার, বাড়তে থাকবে। আপনাদের কাছে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আপনারা একটু hold করেন তো। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে, তাই না? ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যে সূত্রটাকে অ্যানালাইসিস করতেছিলাম সেটা হচ্ছে, দেখেন প্রথমত আমাদের কি আছে, প্রথম অংশটাতে আছে লভ্যাংশ 1, তার মানে প্রথম বছরের লভ্যাংশ। শেয়ার মূল্য 0, তার মানে হচ্ছে একদম বছরের শুরুতে যে লভ্যাংশটা, সরি, বছরের শুরুতে যে শেয়ারের মূল্যটা ছিল সেটা। আর পরে হচ্ছে দেখেন একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে বৃদ্ধির হার, কত পার্সেন্ট করে বাড়বে প্রত্যেক বছর সেটা। তাহলে আমরা D1 P0 পেই এগুলো আগেই দেখছি। আর জিটা হচ্ছে গ্রোথ। জি বলতে কি বোঝানো হয়েছে, গ্রোথ মানে কতটুকু বৃদ্ধি পাবে। তাই এটাকে বৃদ্ধির হারটাকে বলা হয়েছে কি, জি। অথবা আপনি ওটাকে আপনি জি লেখেন, নাহলে আপনি আবার ভেজাল করে দেবেন। এখন এই D1টাকে কিভাবে বের করবো আমরা? D1টা মাঝে মধ্যে দেওয়া নাও থাকতে পারে, যদি D1 দেওয়া না থাকে তাহলে আপনাকে এভাবে বের করে দিতে হবে। D1 সমান হচ্ছে D0 ইন্টু 1 + জি। অর্থাৎ এখানে কিন্তু দুইটা সূত্র ব্যবহার করা হয়েছে, এটা একটা সূত্র, আর আপনার মাঝে মধ্যে লভ্যাংশ 1 বের করতে গেলে আপনার এই সূত্রটা ব্যবহার করা লাগতে পারে। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা চলেন এখন আমরা এই ম্যাথটাকে সলভ করে দেখি যে আসলে আমরা কিভাবে ম্যাথটাকে সলভ করব। এখানে দেখেন বলা হয়েছে একটা কোম্পানি সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে চায়। একটা কোম্পানি তাহলে কি চায়, সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে চায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ও সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে চাইলে আমাদের কি, আমরা করবোটা কি, তাই না? তাহলে ও সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে চায়, শেয়ারের বর্তমান বাজার মূল্য কত টাকা, 150 টাকা। শেয়ারের বর্তমান বাজার মূল্য আমরা পাইলাম 150 টাকা। পাশের সাথে সাথে লিখে নিলাম যে এটা, এতে বাজারের মূল্য, এটাকে বলা হয় P0। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় P0। তাহলে আমরা P0 পেয়ে গেলাম। এখন আসুন, কোম্পানিটি সদ্য সমাপ্ত বছরে প্রতি শেয়ারে 15 টাকা হারে লভ্যাংশ দেয়। অর্থাৎ প্রত্যেকটা শেয়ারে কি করে, লভ্যাংশ দেয়। এখন বিষয়টা হচ্ছে, আহ, আমাদের এখানে আমরা বলছে যে প্রত্যেক বছরে সদ্য সমাপ্ত বছরে প্রতি শেয়ারে 15 টাকা হারে লভ্যাংশ দেয়। অতীত রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় কোম্পানি লভ্যাংশ গড়ে 5% হারে কি পারছে, বৃদ্ধি পাইছে। তার মানে একটা কোম্পানির প্রথম বছরের লভ্যাংশ কত ছিল, প্রথম বছরের লভ্যাংশ ছিল 15 টাকা। আর আমরা ডি, দেখবেন বছর শুরু হবে কিন্তু D0-তে, তারপরে হবে D1, সিকোয়েন্স মনে রাখবেন, তারপরে হবে D2, তারপরে হবে D3,
তাহলে প্রথম বছর কিন্তু D1 না, প্রথম বছর কিন্তু D0, তারপর একটা D1, তারপর একটা D2, তারপর একটা D3, এভাবে যায়। তাহলে আমাদের প্রথম যে 15 টাকা হারে লভ্যাংশ পাই এটা হচ্ছে D0। তাহলে 15 টাকা হারে যে লভ্যাংশ পাই সেটাকে বলা হয় D0। আর 5% হারে কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে এই যে দেখেন এই সূত্রটা এখন ব্যবহার করার দরকার। তাহলে আমরা যদি D1 বের করে নিতে যাই, আমাদের D0 কত? 15। D0 হচ্ছে 15, আর সূত্র হচ্ছে 1 প্লাস 5%। শতাংশ বলতে আমরা কি বুঝি? 5%। তার মানে 5/100, অর্থাৎ 0.05। মানে 0.05। এখন এটা যোগ বিয়োগ করেন তো, করলে দেখা যাচ্ছে 15.75 আসে। কত আসে? 15.75 আসে। তাহলে আমরা কি পাইলাম? D1 পাইলাম। আমরা এখানে কি পাইলাম স্যার? আমরা D1 পাইলাম। এখন তাহলে আমরা আমাদের কি করতে পারি? আমরা আমাদের সূত্রটাকে এবার বসাই দিই। এত এত লিখছি এখানে, বুঝছেন যে সব লাল হয়ে গেছে। এখন কেন? আমরা কিছু জায়গায় একটু মুছে দিই, নাহলে তো আমরা ম্যাথ করতে পারতেছি না। এই জায়গাটাতে একটু মুছে দিলাম, এত এত লিখে ফেলছি আমরা। তাহলে আমরা হচ্ছে D1 পাইলাম কত? D1 পাইলাম হচ্ছে 15.75 ভাগ, আমরা P0 পাইলাম কত? 150 প্লাস ডি আমরা কত পাইলাম? 0.05। তাই তো? এই যে ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা গুণ দিলাম 100। এবার এটাকে যোগ বিয়োগ করেন তো, দেখেন তো কত আসে। ঠিক আছে স্যার। এখন দেখেন তো কত আসে। এখানে যদি আমরা দেখি, তাহলে এখন যোগ বিয়োগ করেন। আমি একটু করি, আপনারাও যোগ বিয়োগটা করে ফেলেন। যোগ বিয়োগ করলে আসে, আপনারা তো আমার হেল্প করেন না, আমি করে করি। 15.5% দেখবেন এর হিসাব হবে। এখন বলেন, এই ম্যাথটা বুঝছেন আপনারা? এই টাইপসের ম্যাথে কিন্তু বারবার আসবে, বুঝছেন? নিশাদ, এনি তো শেষে আসছে, বাকিরা বুঝতে পারছেন? বাকিদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? স্যার, ম্যাডাম, বস? এখন চলে তাহলে পরে অংশে দিই। এবার আসেন সংরক্ষিত আয়ের ব্যয়। আগে বলি সংরক্ষিত আয়টা কি। সংরক্ষিত আয় হচ্ছে, মনে করেন আপনি একটা ব্যবসা করেন। আপনি কি করেন? আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন। আহ বুঝছি। Sorry, হ্যাঁ, আমি আরেকটু কারেকশন করি। এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা? সম্ভবত নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু লস। একবারে কি শোনা যাচ্ছে না, নাকি বুঝতেছেন না? কোনটা কি বলেন? আহ বুঝতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে আমরা নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, সো একটু কন্টিনিউ করব। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের আর একটা ম্যাথ আছে, যেন আমরা একটু কন্টিনিউ করি কষ্ট করে। আমি প্রয়োজনে জোরে কথা বলি, চিল্লায় কথা বলি, আপনাদের বাসা পর্যন্ত যাতে শোনা যায়। সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন সংরক্ষিত আয়ের ব্যয়। সংরক্ষিত আয় জিনিসটা কি আগে একটু বলি। মনে করেন আপনি একটা ব্যবসা করেন, সেই ব্যবসায় লাভ হয়েছে 50,000 টাকা। ওই ব্যবসায় মনে করেন আরো অনেকজন ব্যক্তি সংযুক্ত আছে, তো অনেক শেয়ার মালিক আছে, তবে আপনি কাউকে কি দিলেন না? আপনি কাউকে কোনো ধরনের লাভ দিলেন না। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা এটা দাঁড়ালো যে আপনি কোনো প্রতিষ্ঠানকে কি দিলেন না? কোনো প্রকার কোনো লাভ দিলেন না। আপনার যা লাভ হয়েছে, আপনার যতটুকু মুনাফা হয়েছে, ওই মুনাফার পুরো অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কিছু অংশ প্রতিষ্ঠান আলাদা করে রেখে দেয়। কেন রেখে দেয়? রেখে দেয় এই কারণে যে ভবিষ্যতে যদি তার কোনো প্রকার বিপদ হয়। যেমন দেখবেন আপনার বাসা বাড়িতে আপনার বাবা যতটুকু টাকা ইনকাম করে সব কিন্তু খরচ করে ফেলেন, কিছু টাকা দেখবেন আলাদা করে রেখে দেয়। কেন রেখে দেয়? কারণ হঠাৎ করে একটা পরিবারে বিপদ হইতে পারে, কারণ কারোর হচ্ছে স্বাস্থ্যগত প্রবলেম দেখা দিতে পারে, বা কারো কোনো সমস্যা হইতে পারে। সেই ক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে
ওই যে জমানো টাকা দিয়ে বিপদটাকে সাধারণত বিপদ থেকে মুক্ত হওয়া যায়। এই যে রিজনটা, এই কারণে সাধারণত একটা অংশ টাকা সরায় রাখা হয়। এই টাকাটাকে বলা হয় কি সংরক্ষিত আয়, যেটাকে ইংরেজিতে বলা হয় রিটেইন আর্নিংস। এখন আপনি বলতে পারেন স্যার আমি যে টাকাটা সরায় রেখে দিলাম, এই টাকার তাহলে আবার কি ব্যয় হতে পারে, এই টাকার আবার কি খরচ আছে? স্যার এই টাকারও খরচ আছে। কি খরচ আছে? মনে করেন আপনার 5,000 টাকা আপনি বাসায় সরায় রেখে দিয়েছেন আলাদা করে, বাসায় একটা লকারে রেখে দিয়েছেন। এই টাকাটা যদি আপনি একটা ব্যবসায় ইনভেস্ট করতেন, তাহলে নিশ্চয়ই আপনি 2% বা 3% লাভ পাইতেন। আপনি যখন ইনভেস্ট করতেছেন না, এই টাকাটা তো আপনি আর পাচ্ছেন না, এই যে লাভের টাকাটা আর পাচ্ছেন না। তার মানে হচ্ছে এটা আপনার জন্য একটা সুযোগ ছিল, এটা আপনার জন্য একটা অপরচুনিটি ছিল যে এই জায়গায় আপনি টাকা ইনভেস্ট করলে এই টাকাটা আপনি লাভ হিসেবে পাবেন। এখন যেহেতু আপনি ইনভেস্ট করতেছেন না, তাই আপনি এই সুযোগটা হাতছাড়া করে ফেলতেছেন। তাই এটাকে বলা হয় সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার? সুযোগ ব্যয় বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো। এটা কিন্তু প্রচুর আসে ফাইন্যান্সে, অনেক বেশি পরিমাণে আসে ফাইন্যান্সে। সো কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। গড় মূলধনী ব্যয় কি ব্যয়? গড় মূলধনী ব্যয়। এখন আমরা তো একটা একটা আলাদা আলাদা করে বের করলাম, সবগুলোকে যদি আমরা একসাথে বের করতে যাই তাহলে আমরা কিভাবে এই ম্যাথটাকে সলভ করব সেটা। আপনাদের বেশিরভাগ সময় এই গড় মূলধনী ব্যয় ম্যাথ আসবে। সো আপনাদেরকে কি করতে হবে? তার পড়া শেষ তো একটু পরেই হবে, এই ম্যাথটা শেষ করলে আমাদের পড়া শেষ হয়ে যাবে। সো আমাদের এই ম্যাথটা 100% আসবে গ নাম্বারে। সো একটু ম্যাথটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা ম্যাথ আপনাদেরকে আমি এইচডব্লিউ দিয়ে দিব, সেই ম্যাথটা আপনারা সলভ করে আমাকে জমা দেবেন। ঠিক আছে? তাহলে চলেন আমরা ম্যাথটাকে সলভ করি। প্রথমে দেখেন, আমি একদম ভেঙে ভেঙে যাই, দাগাই দিই, তাহলে বুঝতে পারবেন। বুঝতে, একটা কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি টাকা। তাহলে সাধারণ শেয়ার মূলধন কত? 200 কোটি টাকা। তারপরে এটা কি? ঋণ মূলধন। ঋণ মূলধন 100 কোটি টাকা। অগ্রাধিকার শেয়ার মূলধন কত? 100 কোটি টাকা। তাহলে টোটাল কত কোটি টাকা দাঁড়াইলো? 200 কোটি প্লাস 100 কোটি প্লাস 100 কোটি। সে টোটাল এই টাকাগুলো নিয়ে ব্যবসা শুরু করছে। এখন দেখেন 200 কোটি 100 কোটি 100 কোটি মানে 400 কোটি টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে টোটাল। প্রথম অংশটুকু আমি আপনাদেরকে ভেঙে বুঝাই দিলাম যে সে কিভাবে ব্যবসা করছে। তার মানে 200 কোটি টাকা নিচে সাধারণ শেয়ার থেকে, ঋণ নিচে 100 কোটি, আর 100 কোটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এই স্পষ্ট লেখা থাকবে করছে। তার মানে এই হচ্ছে টোটাল 400 কোটি টাকা তার ঋণ। বুঝতে পারছেন তো? এখন এই 400 কোটি টাকা তার জন্য কি ঋণ। হ্যাঁ বলেন, নিশাদ বলেন। ও 200 কোটি। আচ্ছা, আমার এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ঋণ হচ্ছে 200 কোটি, তার মানে টোটাল দাঁড়াইলো 500 কোটি। আচ্ছা, 200 200 100, তার মানে টোটাল দাঁড়াইলো 500 কোটি টাকা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আসেন ঋণকৃত মূলধনের সুদের হার 10%। তার মানে ঋণকৃত অর্থাৎ ঋণের যে টাকাটা নিয়ে আসছে সেটা সুদের হার কত পার্সেন্ট? 10%। ঋণ নিয়ে আসছে কত? 200 কোটি টাকা আপনি বলছেন, তার মানে এটা সুদের হার 10%। এরপরে অগ্রাধিকার শেয়ার যেটা, সেটার হচ্ছে লভ্যাংশের হার 8%। তো অগ্রাধিকার শেয়ার ছিল আমাদের 3 নাম্বার, এটাটা হচ্ছে 8%। এরপরে যার প্রতিটার লিখিত মূল্য 100 টাকা, এগুলো আমাদের সূত্র আহ ক্ষেত্রে লাগবে। তারপরে সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য। সাধারণ শেয়ারের বাজার মূল্য হচ্ছে 255 টাকা, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 110 টাকা। কোম্পানি এই বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা হারে লভ্যাংশ দিচ্ছে, তার মানে এখানে 13 টাকা হারে লভ্যাংশ দিচ্ছে। অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি? সাধারণ শেয়ারের যে আমরা বলছিলাম স্থির বৃদ্ধি কি পদ্ধতি, অর্থাৎ স্থির ভাবে যেটা বৃদ্ধি পাবে সেই পদ্ধতিটা 4% হারে বৃদ্ধি পাইছে। আবার কর হার দেওয়া আছে, তার মানে ট্যাক্স দেওয়া আছে 40%। এইখানে দেখেন তিনটা জিনিসের ব্যয় আছে, একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে ঋণ, আরেকটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এখন সবার আগে আমরা হচ্ছে সাধারণ শেয়ারের যে ব্যয়টা আছে সেটাকে আগে বের করি। আমাদের কাছে তো সূত্র দেওয়াই আছে, আমরা চাইলে ঋণেরটাও বের করতে পারি বা সাধারণ শেয়ারেরটাও বের করতে পারি। তো আমরা সাধারণ শেয়ারেরটা আগে বের করি। কোর্স সেন্টার একটা এসএস নিয়ে নেন তো আপনারা, তাহলে বারবার সরা লাগবে না আপনাদেরও। আমি একটা এসএস নিয়ে রাখতেছি, একটা এসএস নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে বারবার এদিক সেদিক করা লাগবে। ওকে, নিয়ে নিছেন না? ঠিক আছে, এখন আসেন তাহলে আমরা কোশ্চেনটা প্রথমে আমরা হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়টাকে বের করি।
তাহলে সাধারণ শেয়ার ব্যয় যদি আমি বের করি, সাধারণ শেয়ারের ক্ষেত্রে এখানে আমরা কোন পদ্ধতি দেখতে পাইছি? এখানে আমরা পদ্ধতি দেখতে পাইছি হচ্ছে কিস্তির বৃদ্ধি, কিস্তি পদ্ধতি যেটা ছিল আমাদের সেইটা। তো সেটা সূত্র কি ছিল? আমরা একটু সূত্রটাও লিখে দিলাম সাথে। লভ্যাংশ 1 প্লাস শেয়ার মূল্য যোগ বৃদ্ধির হার, রাইট? এটা ছিল। এখন দেখেন, এটা যে ছিল আমাদের, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখন সূত্রে শুধু ভ্যালু গুলো বসায় দিই। আমাদের এই যে লভ্যাংশ 1 বের করতে গেলে কি করতে হয়েছিল? অর্থাৎ D1 বের করতে গেলে আমাদের সূত্র কি ছিল? D0 ইন্টু 1 প্লাস জি। আপনাদের কাছে তো স্ক্রিনশট আছে ওটা। D0 ছিল দেখেন 13 টাকা 1, আর হচ্ছে প্রত্যেক বছর বাড়ছে কত হারে? 4% হারে। বলছে না 4% হারে বাড়ছে, তার মানে 0.4 গুণ, সরি, এখন এটা করলে কত আসবে? এই যে টাকাটা আমরা করলাম, অর্থাৎ এই হিসাবটা দেখেন তো কত আসে? 13, আমি একটু ক্যালকুলেশন করে নিই, আপনারা যেহেতু কাজ করবেন না। 13 গুণ 1.04 কত আসে? 13.5। আপনার চরম থাকবে, বুঝছেন? সবগুলা না, সবাই বলিনি, আর কেউ রাখতে পারেন। এটা আসছে আমাদের এই 13 দশমিক, আমার তো এটা আসে নাই, আবার দেখেন তো 13.52 আসছে। তাহলে ভালো মতো দেখেন, আমারও ভুল হইতেই পারে। 13.52, এটা আমরা পেলাম লভ্যাংশ 1, শেয়ার মূল্য আমাদের দেওয়া আছে 255 টাকা, যোগ হচ্ছে 0.4, কারণ আমাদের পদ্ধতি এটা, গুণ হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। এখন সূত্রটাকে ক্যালকুলেশন করেন তো, দেখেন তো কত আসে। সূত্রটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 5, 52, 4, 255, 100। আচ্ছা, এটা আসে হচ্ছে 9.30%। এটা হচ্ছে আমাদের সাধারণ শেয়ার ব্যয়। এটা আমাদের কি? সাধারণ শেয়ার ব্যয়। তারপরে মনে করেন আমরা এখন অগ্রাধিকার শেয়ার ব্যয়টা করি। অগ্রাধিকার শেয়ার ব্যয়ের আগে সূত্রটা আমাদের লিখতে হবে, ভাগ শেয়ারের বাজার দর, শেয়ার বাজার দর গুণ 100। তাহলে আমাদের শেয়ার প্রতি লভ্যাংশ কত ছিল দেখেন তো? বলছে 100 টাকা একটা লিখিত মূল্য, তার হচ্ছে 8% করে লভ্যাংশ পায়, তার মানে 100 গুণ 8। 100 টাকা যদি 8% করেন তাহলে হবে 8 টাকা। 8 ভাগ শেয়ারের বাজার দর, শেয়ারের বাজার দর কত টাকা? শেয়ারের বাজার দর দেওয়া আছে দেখেন 110 টাকা, গুণ 100। এবার এটার যোগ বিয়োগ করেন তো কত আসে দেখেন তো। স্যার নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে মনে হয়, আপনার লেখা স্পষ্ট যাচ্ছে। আরো আরো বড় করবো? হ্যাঁ দেখুন, এই পেন বড় করে দেবো, বুঝছেন? কষ্ট পায় না। ঠিক আছে, এখন দেখেন এই ক্ষেত্রে তাহলে 100 গুণ 8, এটা কি করলে কত আসে? এটা দাঁড়া যাচ্ছে 7.27%। তাহলে আমরা একটা ভ্যালু এখানে পাইছি, আরেকটা এখানে পাইছি। এই দুইটা একটু আলাদা করে লিখে রাখি, যেন এই জায়গায় আমি আবার একটু কাজ করবো। তো হচ্ছে তাহলে 9.30 আর 7.27% আমি পাইলাম। এখন তার এটার সূত্র কি ছিল? এটার সূত্র ছিল হচ্ছে সুদের হার গুণ 1 মাইনাস কর হার। দেখেন সবকিছু দেওয়া আছে। সুদের হার কত? সুদের হার দেওয়া আছে হচ্ছে 10%। 10% মানে 0.1। পার্সেন্ট লিখবেন না, সবসময় দশমিকে লিখবেন। গুণ, আর দেখেন হচ্ছে আপনার কর হার দেওয়া আছে 40%, তার মানে 0.4। এটার যোগ বিয়োগ করলে দাঁড়ালো আমাদের 6%। তাহলে তিনটারই আমরা অ্যান্সার পাইলাম। মূলধন ব্যয় পাইলাম 6%, সাধারণ শেয়ার মূলধন ব্যয় 9.30%, আর অগ্রাধিকার শেয়ার ব্যয় পাইলাম কত? 7.27%।
এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? আমাকে একটু বলেন তো। সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। এবার শেষে হচ্ছে মেইন কাজটা, মেইন ফিনিশিং এর কাজটা হচ্ছে শেষে। তো এই জায়গায় একটু মনোযোগ দেন ভালো মতো। আপনারা এটা করবেন, হ্যাঁ। আমি এইখানে হচ্ছে, যেহেতু আমাদের ওখানে জায়গা নাই, এখানে আর জায়গা নাই, তাই আমি এর নিচের অংশটাতে করে দিয়েছি। এখন আমি যদি বলি আজান দিচ্ছে, আমি তার ভেতরে লিখতে থাকি, আপনারা দেখেন, আমি তারপরে বুঝাই দিচ্ছি। এই যে দেখেন, আমি বলি 0.093, এটা কার ছিল? এটা দেখেন সাধারণ শেয়ারের ব্যয়, আমি দশমিকে লিখছি, আমি কোনো পার্সেন্টেজে লিখবো না। 0.093, এটা আমাদের বের হয়েছিল কাদের ব্যয়? সাধারণ শেয়ারের ব্যয়টা। এটা তাহলে এটা আসলো কোথা থেকে? এই যে আমি এর কিভাবে 0.4 দিয়ে গুণ করলাম, গুণ করছি কিভাবে সেটা একটু বের করে দেখাই। আপনারাই বলছিলেন যে 200 কোটি হচ্ছে সাধারণ শেয়ার, 200 কোটি হচ্ছে ঋণ, আর 100 কোটি হচ্ছে আপনার অগ্রাধিকার শেয়ার। তাহলে টোটাল কত দাঁড়ায়? 500 কোটি। টোটাল কত দাঁড়াইলো? 500 কোটি। এখন 500 কোটির মধ্যে, টোটাল 500 কোটির মধ্যে কত পার্সেন্ট বিনিয়োগ করছে সাধারণ শেয়ারে? এটা আমি কি করে বের করবো? এই 200-কে 500 দিয়ে ভাগ দেন। মোট মূলধন কত? 500। সাধারণ শেয়ারের মূলধন কত? 200। তাহলে 200-কে 500 দিয়ে ভাগ দিলে দেখবেন 40% আসবে। কত পার্সেন্ট আসবে? 40%। আবার আপনার ঋণের ক্ষেত্রে কত? 200। তাহলে ঋণের পার্সেন্টেজটা বের করতে গেলে 200 ভাগ 500, অর্থাৎ আপনি কত পার্সেন্ট টাকা ঋণ থেকে নিয়েছেন, তাহলে এটা বের হবে, এটাও 40%। আর আপনার অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি হবে? 100 ভাগ 500। মোট মূলধন দিয়ে সেই মূলধনটাকে ভাগ করবেন, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূলধন থেকে আমি ভাগ করলাম, তাহলে এর আসবে 0.2%। এখন বলেন এই অংশটা বুঝছেন কি? যে এই টাকাগুলোর অ্যামাউন্ট আমি কোথা থেকে পাইলাম? এটাকে বলা হয় ওয়েট, অর্থাৎ ওই অংশে আমি কত কোটি টাকা বিনিয়োগ করতেছি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ওকে। তাহলে এখন আর কোনো কষ্ট নাই, এই অংশ বুঝে গেলে এখন জাস্ট এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন, করার পরে সবগুলাকে যোগ করবেন। করেন তো দেখি কত আসে, সব মিলাই কত আসে। 4.57% আসে। এটাই হচ্ছে আপনার গড় মূলধনী ব্যয়, আর এটাই হচ্ছে ম্যাথ মাস্ট আসবে। আপনাদের এই যে এইচডব্লিউ যেটা দেওয়া আছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই স্ক্রিনশটটা নিয়ে এই ম্যাথটা সলভ করে আপনারা আমাকে গ্রুপে অথবা পার্সোনালি যেমনি হোক আপনারা জমা দেবেন, এবং জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবারের মধ্যে আপনারা জমা দেবেন। যদি ওই একটা ম্যাথ আপনারা কালকের ভিতরে দিতে পারেন তাহলে। সবাই আমার কথা বুঝছেন? ক্লিয়ার সবার কাছে? কারো কোনো কোশ্চেন আছে? কোনো বিষয়ে কনফিউশন আছে কারো? স্যারেরা, ম্যাডামরা, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি ক্লাস শেষ করে দিব আজকে এখানেই। আপনারা সবাই এসএস নিয়ে নিয়েছেন? স্ক্রিনশট নিয়ে নেন, এটা আপনাদের এইচডব্লিউ। এটা সলভ করে আপনারা জমা দিন। তাহলে আজকে হচ্ছে ক্লাস এখানে শেষ করতেছি। আপনাদের সাথে ইনশাল্লাহ রবিবার দেখা হবে। শনিবারে সম্ভবত আপনাদের সাথে ক্লাস নাই, রবিবারের দিন অ্যাকাউন্টিং ক্লাস আছে, ওই দিন আপনাদের সাথে দেখা হবে এবং 2 ঘন্টার ক্লাসে দেখা হবে। ঠিক আছে, যার যেখানে প্রবলেম আছে সেগুলো লিখে নিয়ে আসবেন, আমি সলভ করে দেবো। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করলাম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।